তো গাইস গ্র্যাস কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর মোটামুটি কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই আমার টার্গেট হিট করে দিয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে দেব। তার সঙ্গে এটাও দেখে নেব ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। চলুন এই ভিডিওতেই আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দিই। অল ডিটেলস এক্সপ্লেন করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চলুন স্ক্রিনে চলে যাই। তো গাইস আমি গ্র্যাস কয়েনের চ্যাটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এই লেভেলে এসএল ছিল অ্যান্ড এই লেভেলে টার্গেট ছিল। তো আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখে নেব ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো এখানে দেখলেন যে প্রথমে আমার এখানে এন্ট্রি হওয়ার পরই আমার সাইডেই কিন্তু মার্কেট যাচ্ছিল অ্যান্ড আমার টার্গেট যেহেতু এই লেভেলে ছিল তো সেক্ষেত্রে মোটামুটি অলমোস্ট 60 থেকে 70% আমার টার্গেটের কাছাকাছি চলে এসেছিলো। বাট এখান থেকে আবার মার্কেট আপসাইডে মোমেন্টাম দিয়ে অ্যাটলিস্ট মোটামুটি আমার এসএলের কাছাকাছি চলে গিয়েছিলো। আর একটু যদি উপরে উইক দিয়ে দিত তাহলে কিন্তু আমার এসএলও হিট করে দিত, বাট এখানে এসএল হিট করেনি এবং এখান থেকে ফাইনালি আবার প্রাইস অ্যাকশন তৈরি করে আমার টার্গেট হিট করে দিয়েছে। তো এখানে দেখুন আমি তো আমার রুলসকে ফলো করেছি, বাট নিউ ট্রেডার্সদের যে প্রবলেমটা হয় এখানে একটা বড় রকম সাইকোলজি প্রবলেম আসে। সাইকোলজি প্রবলেমটা কেন আসে যে সাপোজ ধরুন কোনো নিউ ট্রেডার্সরা যদি এখানে বাইং করতো এবং বাইং করার পর তাদের টার্গেটে 60 থেকে 70% পর্যন্ত আসার পরেও মার্কেট কিন্তু তাদের এসএলের দিকে যেত, তাহলে তারা কিন্তু এখানে হোল্ডই করে থাকতে পারতো না। কেন না, তাদের সাইকোলজি একটা প্রচুর ইফেক্ট ফেলতো যে আপনার টার্গেট এখানে এবং 60-70% টার্গেটের কাছাকাছি যাওয়ার পরও যদি মার্কেটে রিজেকশন দেয় এবং আপনার এসএলের কাছে চলে যায়, মানে এসএল হিটের একবারে মোটামুটি কাছাকাছি চলে যায় না, তো সেক্ষেত্রে একটা বিশাল বড় রকম সাইকোলজি ইফেক্ট পড়ে বিশেষ করে নিউ ট্রেডার্সদের মধ্যে। এবং তারা কি করে, এটা হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারে না এবং এখানে তারা এক্সিট করে ফেলে। এবং এক্সিট করার পর যখন মার্কেট তাদের ডাইরেকশানে যায় এবং টার্গেট হিট করে, তখন এখানে কিন্তু তাদের সাইকোলজি আবারও প্রবলেম হয়ে যায় এবং এখান থেকে তারা উল্টোপাল্টা জায়গায় কিন্তু ট্রেড নিতে শুরু করে দেয়। তো এক্ষেত্রে মোটামুটি আমার যেহেতু টাইম মোটামুটি একটা ভালোই স্পেন্ড হয়েছে মার্কেটে এবং এখান থেকে এক্সপিরিয়েন্স করেছি, তো সেক্ষেত্রে আমি আমার রুলসকে ফলো করেছি। এখানে আমার এন্ট্রি ছিল এবং এখানে এসএল এবং টার্গেট, এবং আমি এই সমস্ত জিনিসগুলো পুরোপুরি সিস্টেমে লাগিয়ে রাখি, ঠিক আছে। তো এই কারণের জন্য আমি নিজের রুলসকে ফলো করেছি বলেই এখানে দেখুন এসএলের কাছাকাছি যাওয়ার পরও মার্কেট কিন্তু ফাইনালি টার্গেট হিট করে দিয়েছে। তো এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো ঠিক কী দেখে এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন প্রথমে আমি 1 আওয়ারের টাইম ফ্রেম সিলেক্ট করে নিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে মার্কেটে প্রিভিয়াস হিস্ট্রি আপনাকে আগে ভালোভাবে দেখতে হবে, তার উপর ডিপেন্ড করবে কারেন্ট যে প্রাইস প্রেডিকশন। ওকে, তো এখানে দেখুন যে মার্কেটে এখানে যেটা হয়েছে যে বায়ার্স প্রাইসকে আপসাইডে মোমেন্টাম দিয়েছিল অ্যান্ড এখান থেকে কিন্তু সেলার্স প্রাইসকে ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে। তো এখানে হচ্ছে একটা রিজেকশন এবং এটা হচ্ছে রেসিস্ট্যান্স এরিয়া। তো এই রেসিস্ট্যান্স এরিয়াকে যদি প্লট করেন তাহলে দেখতে পাবেন যে যখন বায়ার্স প্রাইসকে আপসাইডে মোমেন্টাম দেওয়ার পর সেলার্স আবার ডাউন সাইডে মোমেন্টাম দেবে এবং এখান থেকে বায়ার্স আবারও হেভিলি পরিমাণ অ্যাক্টিভেট দেখাবে, তার মানে হচ্ছে এটা পুরোটাই ট্র্যাপ। কারণ বেশিরভাগ মানুষ কোথায় বাই করে, এখানে ব্রেকআউট হিসেবে বাই করে। কারণ বেশিরভাগ যারা ট্রেডার্স তারা কি করে, যখনই ব্রেকআউট হবে তাদের মনে হবে যে এখানে ব্রেকআউট হয়েছে মানে এখান থেকে একটা আপসাইডে মোমেন্টাম দেবে এবং সেই হিসাবে তারা এখানে বাইং করবে এবং বাইং করার পর তাদের এসএল সম্ভবত এরকম এরিয়াতেই থাকবে। তো এই এসএলগুলো হিট করার জন্য মার্কেট কিন্তু আবারও নিচের দিকে নামে এবং যাদের এসএল এইরকম পর্যায়ে থাকে বা অনেক দূরে দূরে থাকে না, তাদেরও এসএল কিন্তু হিট করার জন্য মার্কেট একবার ডাউন সাইডে মোমেন্টাম দেয়। তো এখানে দেখুন প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স এরিয়া যদি ধরা যায় তো এইরকম এরিয়াতে পড়ছে। তো এই এরিয়াতে রেসিস্ট্যান্স আছে এবং এই রেসিস্ট্যান্সকে যখনই ব্রেক করেছে, ব্রেক করার পর দেখুন ফাইনালি প্রাইস কিন্তু আপসাইডে মোমেন্টাম দিয়েছিল। তো এইটা দেখে বেশিরভাগ যারা নিউ মার্কেটে
তো তাদেরও সেম ধরনের এখানে ব্রেকআউট হিসেবে এখানে বাইং করবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন এটা কিন্তু ব্রেকআউট হয়ে ফাইনালি প্রাইস আপসাইডে মোমেন্টাম দিয়েছে, কিন্তু সেকেন্ড বার যেটা করেছে সেটা হচ্ছে পুরোটাই ট্র্যাপ। কারণ সেকেন্ড যে জিনিসটা ঘটেছে এখানে দেখুন সেকেন্ড বার কী করেছে, সেম ধরনের রেসিস্ট্যান্সকে ব্রেক করেছে অ্যান্ড এটা হচ্ছে ইঙ্গালফিং ক্যান্ডেল, মোটামুটি একটা হেলদি ক্যান্ডেল তৈরি করেছে, কিন্তু তৈরি করার পরও ফাইনালি কিন্তু মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে। তো এইভাবেই কিন্তু এখানে কাজ হয়, আর আমি নর্মাল রেসিস্ট্যান্স সাপোর্ট হিসাবে ট্রেড করি, ঠিক আছে। এবং এই হিসাবে আমার সেটআপগুলো তৈরি হয়েছে বলে আমি এখানে এন্ট্রি নিয়েছি। তো এখানে সিম্পলি রেসিস্ট্যান্স হিসাবে আমার একটা প্রেডিকশন ছিল যে বেশিরভাগ বায়ার্স যেহেতু এখানে আবারও ইন্টারেস্ট হচ্ছে, তো সেই কারণে পসিবল রয়েছে যে ব্রেকআউট হিসাবে বেশিরভাগ মানুষ যদি এখানে বাইং করে তাহলে তাদের এসএল এখানে বা এইরকম এরিয়াতে থাকবে এবং এই কারণের জন্য প্রাইস একবার ডাউন সাইডে মোমেন্টাম দেবে। আর আমার এখানে টার্গেট রাখার সিম্পল কারণ যদি বলেন, এখানে টার্গেট অ্যাকচুয়ালি দেখুন এখানে যদি স্ট্রাকচার হিসাবে প্লট করেন, এটা হচ্ছে স্ট্রাকচার বলতে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনকে বোঝায়। এখানে দেখুন এটা হচ্ছে রেসিস্ট্যান্স জোন অ্যান্ড যখনই বায়ার্স প্রাইসকে ব্রেক করেছে, ব্রেক করার পর কিন্তু মার্কেট যখন এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে তখন এটা হচ্ছে সাপোর্ট এরিয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে রেসিস্ট্যান্স অ্যান্ড এটা হচ্ছে সাপোর্ট এবং সেই হিসাবে এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো আমার প্রেডিকশন ছিল যে অ্যাটলিস্ট এত দূর পর্যন্ত আসবে, সেই কারণের জন্য এই যে সাপোর্ট, এই সাপোর্টের কিছুটা নিচে আমার কিন্তু টার্গেট ছিল, ওকে। এবং এখানে রিস্ক রিওয়ার্ডের যদি কথা বলি, মোটামুটি 1:2.6 মতো কিন্তু রিস্ক রিওয়ার্ড ছিল। মানে ধরুন আমি সিম্পল আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিই যে এখানে আমার যদি 100 টাকা লস হয়, তার পরিবর্তে আমি যদি প্রফিট নেব তো সেক্ষেত্রে 260 টাকা প্রফিট নেব। তাহলে এটা হচ্ছে 1:2.6 রিস্ক রিওয়ার্ড হিসাবে কিন্তু আমি এখানে ট্রেড নিয়েছি, ঠিক আছে। তো সেই হিসাবে আমার টার্গেট হিট করে দিয়েছে এবং টার্গেট হিট করার পর ফাইনালি প্রাইস কত নিচে নেমেছে। তো এক্ষেত্রেও অনেকে সাইকোলজি প্রবলেম হয়, অনেকে হয়তো ধরুন যে এখানে টার্গেট হিট করার পর সে কিন্তু মেনে নিতে পারবে না যদি টার্গেট হিট করার পরও প্রাইস তার দিকেই যায়, তার ডাইরেকশানে, এবং অনেক ফল করে না, তো সেক্ষেত্রেও কিন্তু তাদের সাইকোলজি ইফেক্ট পড়ে। কিন্তু নিজের রুলসকে ফলো করা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো সেই জন্য আপনার সেটআপে আপনি যেরকমভাবে রুলস বানিয়েছেন সেই রকমভাবে ফলো করুন, তাহলে কিন্তু আপনিও প্রফিটেবল হয়ে যাবেন এখান থেকে। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব তখন আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।